আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। নতুন সরকারের কার্যক্রম নিশ্চয়ই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে জনগণ গভীর আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করছেন, কারণ দীর্ঘদিন পর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে একটি সরকার গঠনে প্রত্যক্ষ ভূমিকা রাখতে তারা এবার অন্তত সফল হয়েছেন। ফলে এই সরকারের প্রতি আগ্রহ থাকবে। সরকারের ত্রুটি বিচ্যুতি যেমন আলোচনা হবে, তেমনি সরকারের সাফল্য নিয়েও নিশ্চয়ই আলোচনা হবে, মানুষ প্রশংসা করবে। আমরা লক্ষ্য করছি দিনে সকাল 9টা থেকে সোয়া 9টা এর মধ্যেই প্রধানমন্ত্রী তার কার্যক্রম শুরু করছেন। তিনি যেদিন যেখানেই অফিস করছেন না কেন, তিনি সকাল 9টা থেকে সোয়া 9টায় সেই কার্যালয়গুলোতে তিনি পৌঁছচ্ছেন। ফলে আমরা স্বাভাবিকভাবেই প্রত্যাশা করি যে তার এই কার্যালয়গুলির সাথে সংশ্লিষ্ট বা তার কার্যক্রমের সাথে যারা সংশ্লিষ্ট সেই সমস্ত কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ তারা নিশ্চয়ই তার পূর্বেই অফিসে পৌঁছান। ফলে কাজে গতি বেড়েছে, কাজে শ্রমঘণ্টা যে বাড়বে এটি খুব স্বাভাবিকভাবেই আমরা ধরে নিতে পারি। আমরা লক্ষ্য করছি প্রায় প্রতিদিনই একাধিক মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করে প্রয়োজনীয় অ্যাকশন প্ল্যান এবং নতুন নতুন কিছু তিনি সার্ভ করছেন আমরা লক্ষ্য করেছি। প্রায় প্রতিদিনই নিত্য নতুন সিদ্ধান্ত হচ্ছে, যা অত্যন্ত জনহিতকর, জনকল্যাণে একটা নতুন বিষয় এবং জনগণকে প্রীত সন্তুষ্ট করার মতো বিষয়। যেমন গত মার্চ মাসের 3 তারিখে আমরা একটা সিদ্ধান্ত পেলাম, যেটি বাংলাদেশে হয়তো আমরা অনেকে কল্পনাও করতে পারিনি, যেটি ইউরোপ বা উন্নত বিশ্বে এই ধরনের বেশ কিছু কর্মকাণ্ড যেটির প্রচলন আছে, সেরকম একটি উদাহরণ সৃষ্টিকারী, যুগান্তকারী, অসাধারণ একটি সিদ্ধান্ত হয়েছে আমরা দেখেছি। সেই সিদ্ধান্তটির শিরোনামটি আমি আপনাদেরকে প্রথমে বলি। ট্রেন ও মেট্রো রেলে শিক্ষার্থী, প্রতিবন্ধী এবং প্রবীণ নাগরিক তারা ভাড়াতে ছাড় পাচ্ছেন। 25% তাদের ভাড়া ছাড় দেওয়া হবে। এখানে প্রবীণের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে, কমপক্ষে 65 বছর বয়স্ক নাগরিককে প্রবীণ হিসাবে বিবেচনা করা হচ্ছে। শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, 65 বছরের বেশি বয়সী এবং শিক্ষার্থীদের জন্য আন্তনগর ট্রেন ও মেট্রো রেলে 25% ভাড়া ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার অর্থাৎ 3 তারিখ, মার্চ মাসের 3 তারিখ দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। তারেক রহমানের সঙ্গে তার একটি বৈঠক ছিল, যেটি আমরা দেখেছি বা জেনেছি। তারেক রহমান যেহেতু 17 বছর তিনি ইউরোপে ছিলেন, তিনি ওই দেশের নাগরিক সেবার অনেক কিছুই নিশ্চয়ই এর মধ্যে তিনি আত্মস্থ করার চেষ্টা করেছেন। তার সেই ভাবনা থেকেই এই ধরনের একটি সিদ্ধান্ত এসেছে, এটি আমরা সহজেই অনুমান করতে পারি। মন্ত্রী এক্ষেত্রে বলেন, ঈদ সামনে থাকায় সুবিধাটি ঈদের আগেই চালু করার চেষ্টা করা হচ্ছে, তবে সময় স্বল্পতার কারণে তা বাস্তবায়নের সম্ভাবনা এখন অন্তত অনেকটা কম মনে হচ্ছে। কিন্তু আগামী কোরবানির ঈদের আগেই এটি নিশ্চিতভাবে কার্যকর করা যাবে, মন্ত্রী এভাবেই আশাবাদ ব্যক্ত করেছেন। এই সুবিধা পেতে গেলে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র, প্রবীণদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, আমরা জানি যে জাতীয় পরিচয়পত্রে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ উল্লেখ থাকে। এছাড়া শারীরিক প্রতিবন্ধীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে দেওয়া পরিচয়পত্র দেখাতে হবে। এসব নথি প্রদর্শনের ভিত্তিতেই ভাড়া ছাড় পাওয়া যাবে। আমরা জানি পাশ্চাত্য দুনিয়ায় এবং উন্নত বিশ্বে সে দেশের সিনিয়র সিটিজেনকে নানা ধরনের সুবিধা দেওয়া হয়, তাদের প্রিভিলেজ দেওয়া হয়, চিকিৎসা কেন্দ্রে তারা একটা বিশেষ সুবিধা পান, এমনকি যেখানে কিউতে দাঁড়াতে হয় অর্থাৎ লাইনে দাঁড়ায় সেবা নিতে হয়, সেখানে প্রবীণ নাগরিকদের জন্য আলাদা লাইন থাকে। এগুলো আমরা দেখেছি। আমাদের দেশে মহিলাদের জন্য আগে কিছু সুবিধা কিছু কিছু ক্ষেত্রে বহাল থাকলেও প্রবীণদের জন্য এই ধরনের একটি বেশ চাঞ্চল্য সৃষ্টিকারী সুবিধা এই প্রথম। ফলে নিঃসন্দেহে এটি একটি ওয়েলফেয়ার ডিসিশন, একটি কল্যাণমূলক সিদ্ধান্ত, যেটি সুবিধাভোগী হবেন দেশের একটি বিপুল জনগোষ্ঠী, এবং শিক্ষার্থীরা এই সুবিধা পেয়ে তারা নিশ্চয়ই সন্তুষ্ট হবেন, প্রতিবন্ধীরা পাবেন, প্রবীণরা পাবেন। সামগ্রিকভাবে প্রত্যেক পরিবারে কোনো না কোনোভাবে
এই সুবিধাটি যাবে। সকল পরিবারেই আমাদের মনে হয় যে একজন করে শিক্ষার্থী, অন্তত একজন শিক্ষার্থী থাকে। প্রতিবন্ধী আছে অনেক পরিবারে, প্রবীণ নাগরিক প্রায় সকল পরিবারেই আছেন। ফলে কোনো না কোনোভাবে বাংলাদেশের সকল পরিবারই এই সুবিধার আওতায় আসবে। ফলে এটি একটি যুগান্তর সৃষ্টিকারী সিদ্ধান্তই আমরা বলবো। এখন অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে কিভাবে ছাড় পাওয়া যাবে জানতে চাইলে মন্ত্রী বলেন, টিকিট বুকিংয়ের সময় নির্দিষ্ট একটা অপশান নতুন করে এই অ্যাপসে অ্যাড হবে এবং সেখানে প্রয়োজনীয় আইডি বা কাগজপত্র তথ্য এটি শো করলে এই 25% ভাড়ার যে সুবিধা এটি পাওয়া যাবে। নিঃসন্দেহে আমরা নাগরিকরা সন্তুষ্ট চিত্তে সরকারের এই কার্যক্রমে সাফল্য আমরা প্রত্যাশা করি। এছাড়া আরেকটি ঘটনা ঘটেছে, এটিও সম্ভবত না, আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুকরণ করে বা তার নির্দেশনার বাস্তবায়নের একটা তাড়না থেকেই এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। আমরা দেখেছি গত মার্চ মাসের 4 তারিখে অর্থাৎ বুধবারে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আমরা একটি কলকাতার একটি সিনেমার কথা জানি, সেখানে একটি ক্যারেক্টার আছে ফাটাকেষ্ট মন্ত্রী হিসাবে কিভাবে পারফর্ম করে, এটা আমার মনে হয় দর্শকরা অনেকেই সিনেমাটি দেখেছেন। ফলে যারা এই দায়িত্বে থাকা অবস্থায় যারা এক ধরনের অতিরিক্ত তৎপরতা দিয়ে দায়িত্ব পালন করেন অথবা তার অধীনস্থদেরকে দায়িত্ব পালন করতে তারা অনেকটা বাধ্য করেন, সেই ধরনের প্রবণতা কোথাও দেখলেই আমরা ফাটাকেস্টের সঙ্গে এটিকে তুলনা করি। আমরা দেখেছি 2001 থেকে 2006 সাল পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে তৎকালীন সময়ে আনামা এহসানুল হক মিলন, তিনি হেলিকপ্টার মিলন হিসাবে তিনি পরিচিতি পেয়েছিলেন। তিনি বাংলাদেশ থেকে নকল উচ্ছেদে তার যে ভূমিকা সেটি নিশ্চয়ই চিরদিন স্মরণীয় থাকবে বাংলাদেশ ইতিহাসে। নকলে ছেয়ে গেছিল যে দেশ, সেখানে তিনি কোনো রকম নোটিশ ছাড়া হেলিকপ্টারে উড়ে কোনো ডিসি, কোনো এসপি, অন্য কারো সহযোগিতা না নিয়ে এমনকি মোটর বাইকে চড়ে তিনি পরীক্ষা কেন্দ্রের সারপ্রাইজ ভিজিটে যেতেন এবং সেখানে তিনি নকল ধরতেন। সেখানে অব্যবস্থাপনা কিছু থাকলে, ত্রুটি থাকলে, এমনকি দুর্নীতির বিষয়েও তিনি একটা দাপুটে অবস্থান নিয়েছিলেন। ফলে শিক্ষা মন্ত্রণালয় সে সময় অনেক বিশৃঙ্খলা থেকেই তিনি শিক্ষা মন্ত্রণালয়কে মুক্ত করতে অনেকটা সাফল্য লাভ করেছেন। ফলে তাকেও অনেকে মজা করে ফাটাকেষ্ট মন্ত্রী বলতেন। তো আমরা দেখেছি এই 4 তারিখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল তিনি এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছেন। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে সারপ্রাইজ ভিজিট, যেটাকে আমরা বলি, আকস্মিক পরিদর্শনে গিয়ে চরম অবস্থাপনার চিত্র স্বচক্ষে তিনি দেখলেন এবং প্রতিকারের জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থার ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন। ঘটনাটি ওই দিন তিনি বুধবার সকাল 9:10 সিদ্ধিরগঞ্জ এই ভূমি অফিসে তিনি উপস্থিত হন। সেখানে তিনি যে দেখেন পরিচ্ছন্নতা কর্মী ছাড়া কেউই অফিসে আসেনি, কোনো কর্মকর্তার দরজারই তালা খোলা হয়নি। কাউকে না জানিয়ে মন্ত্রী এ সময় উপস্থিত হন এবং তিনি যথারীতি ওই অফিসের বারান্দায় রক্ষিত দর্শনার্থী বা সেবা প্রার্থীদের জন্য যে আসন, সেখানে তিনি সাধারণ নাগরিকের মতো বসেন। হয়তো অনেকে তাকে চিনতেও পারেননি। ইতিমধ্যে একজন সুবিধা পাওয়ার জন্য সেখানে আসেন, যার মিউটেশন নিয়ে জটিলতা আছে। মন্ত্রী তার সঙ্গে কথা বলেন এবং তিনি একাধিক দিন সেখানে উপস্থিত হয়েছেন। তিনি তার প্রত্যাশা অনুযায়ী সেবা পাননি, এটি মন্ত্রীকে তিনি অবহিত করেন। এই সময় প্রতিমন্ত্রী প্রায় আধ ঘন্টা ওই অফিসের বারান্দায় তিনি বসেছিলেন। সাধারণ নাগরিকরা এ সময় ভিড় করে। খবর পেয়ে আশেপাশ থেকে উৎসুক জনতাও সেখানে আসে, সাংবাদিক বা মিডিয়া কর্মীরা সেখানে আসে, ঊর্ধ্বতন কর্মকর্তারাও এক পর্যায়ে সেখানে এসেছেন। আমরা দেখেছি প্রায় 9:45 দিকে একজন সংশ্লিষ্ট কর্মকর্তা সেখানে উপস্থিত হলে বারান্দায় মন্ত্রী তাকে ইন্টারাপ্ট করেন এবং কয়টায় অফিসে আসার কথা, কয়টায় অফিসে এসেছেন এটি তিনি তাকে প্রশ্ন করলে স্বাভাবিকভাবেই তিনি সদুত্তর দিতে পারেননি। পরবর্তীতে তিনি অফিসের ভিতরে যান, সেই কর্মকর্তা তাকে তার চেয়ারে বসার অফার করেন। সেই চেয়ারে একটা রাজকীয় ভাব দেখে
প্রতিমন্ত্রী তার দৃষ্টি আকর্ষণ করেন এবং তিনি অনেকটা রসিকতা করে বলেন যে অত বড় সরকারি চেয়ারে আমি বসতে পারবো না, এবং তিনি সেখানে হাজিরা খাতা থেকে শুরু করে সব কিছুই তিনি তলব করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে তিনি কৈফিয়তের আওতায় আনেন এবং তিনি সাংবাদিকদেরকে যেটি জানান সেটি হলো যে তিনি চরম ক্ষোভ প্রকাশ করেন, এটি স্বাভাবিক। উপস্থিত গণমাধ্যম কর্মীদেরকে এই ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত বলেন। প্রতিমন্ত্রী স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা রাষ্ট্রীয় এবং অর্পিত দায়িত্বে অবহেলা করবেন এবং জনগণের সেবায় বিঘ্ন ঘটাবেন তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এটিই সঙ্গত। তিনি মনে করেন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এমন উদাসীনতা সরকারের জনসেবামূলক লক্ষ্যকে প্রশ্নবিদ্ধ করবে। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং এই সরকার সরাসরি জনগণের জন্য কাজ করতে দায়বদ্ধ। সরকারি দপ্তরে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা দায়িত্বহীনতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন। তিনি আরও বলেন, জনগণের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোতে সময়ানুবর্তিতা নিশ্চিত করা বাধ্যতামূলক। বিশেষ করে ভূমি অফিসের মতো গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। এরপরে আমরা জানি, সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় যে প্রতিমন্ত্রীর এই ঝটিকা সফরে স্বাভাবিকভাবে জেলা জুড়ে একটা তোলপাড় হয়েছে এবং সেখানে ভূমি অফিসের এই দায়িত্বহীন কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় যে ব্যবস্থা সেটি গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, এ ধরনের ঝটিকা সফর সারা দেশের যে কোনো ভূমি অফিসে যে কোনো সময় এটি অনুষ্ঠিত হবে যাতে জবাবদিহিতা নিশ্চিত করা যায়, কর্মনিষ্ঠা নিশ্চিত করা যায়। আমরা জানি ভূমি অফিসগুলো দুর্নীতির একটা চরম আখড়া। সেখানে সেবা পেতে গেলে অন্যায়ভাবে উৎকোচ এটি গ্রহণ করা একেবারে ওপেন সিক্রেট বিষয়। এখানে একটা দালাল শ্রেণী আছে যাদের মাধ্যমে চুক্তিভিত্তিক জনগণ সেবা পেয়ে থাকে এবং ওই দালালদের কাছেই এই অর্থ লেনদেন হয়, যেটি নিচ থেকে উপর পর্যন্ত সর্বোচ্চ মহল পর্যন্ত এই অনৈতিক অর্থের লেনদেনের অর্থ সেটি পৌঁছে যায় এবং এই সেবা পেতে বিড়ম্বনা এবং হয়রানির কোনো ইয়ত্তা নাই। এবং এখানে এক একজন কর্মকর্তা বা কর্মচারী নিজেদেরকে রাজা ভাবেন এবং সেবা গ্রহীতারকে তারা প্রজা পর্যায়ে ভাবেন, অত্যন্ত দুর্ব্যবহারের শিকার হন। দিনের পর দিন তাদেরকে এই সমস্ত অফিসে ধর্ণা ধরতে হয়, প্রচণ্ড হয়রানির শিকার হন। অনেক ক্ষেত্রে এই অনৈতিক অর্থ প্রদানের পরেও তারা পর্যাপ্ত সেবা পাওয়া থেকে বঞ্চিত হন। এই ভূমি এমন একটা জিনিস যার সঙ্গে আসলে নাগরিকদের প্রায় সকলেরই কোনো না কোনোভাবে সম্পৃক্ততা থাকেই। সেখানে যদি দুর্নীতির আধার হয় সেটি যদি এবং এইভাবে হয়রানির শিকার হয়, আমরা জানি ভূমি অফিসের পিয়ন থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কী পরিমাণ সম্পদ এবং সম্পত্তি আছে আমরা বিগত দিনে ফ্যাসিবাদী শাসনের আমলে অনেককে দেখেছি। ফলে সরকারের এই যে তৎপরতা, প্রধানমন্ত্রীর যে গুডউইল এবং তাকে অনুসরণ করে মন্ত্রী প্রতিমন্ত্রীরা যদি এই ধরনের আরও অনেক এই ফাটাকেষ্টর মতোই আমি বলবো ভূমিকা যদি পালন করেন তাহলে হয়তো জনসেবা নিশ্চিত হবে, দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব হবে এবং যে জবাবদিহিতার কথা সরকার বলছেন, নতুন বাংলাদেশের যে স্বপ্নের কথা প্রধানমন্ত্রী বলছেন, সেদিকে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। সরকারটি গতির সঙ্গে চলছে বলেই আমাদের কাছে মনে হচ্ছে। আর এই প্রসঙ্গেই আমি যারা সরকারি কর্মকর্তা কর্মচারী হিসাবে সরকারের বেতন নিয়ে স্ব চেয়ারে বসে আছেন, তারা দায়িত্বের ব্যাপারে কর্মনিষ্ঠ হয়ে উঠুন, নিয়মমর্তুতার প্রতি যথেষ্ট সচেতন হন আর দুর্নীতির কথা ভুলে যান। কারণ বাংলাদেশে প্রচুর সংখ্যক বেকার শিক্ষিত ব্যক্তি আছেন। আপনাদের এই জঞ্জাল ছাপ করে নতুনদেরকে চাকুরিতে নিয়ে আসার পদক্ষেপও কিন্তু সরকার নেবে। এখন থেকে সতর্ক হন, কর্মনিষ্ঠ হন, নিয়মাবর্তিতা এবং সময়াবর্তিতা মেনে চলুন। জনগণের কাছে নিজেকে রাজা না ভেবে জনগণের কর্মচারী, কারণ জনগণের ট্যাক্সের টাকায় আপনার বেতন এবং সকল সুবিধা। ফলে জনগণই হচ্ছে রাষ্ট্রের মালিক আর আপনি প্রজাতন্ত্রের কর্মচারী। এই মানসিকতার মধ্যে ঢুকে আসুন। বেআইনি অর্থ লেনদেন খুব শীঘ্রই কিন্তু আপনারা বিপদে পড়বেন। ফলে এই যে শুধু ভূমি মন্ত্রণালয়, জনসেবার সাথে সরাসরি সম্পৃক্ত সকল মন্ত্রণালয়ে
এই ধরনের তৎপরতা ভবিষ্যতে আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং যারা অসাধু কর্মকর্তা কর্মচারী আছেন তাদের জন্য এটি একটি সতর্কবার্তা। আশা করি নতুন বাংলাদেশের যে স্বপ্নের কথা প্রধানমন্ত্রী বলেছেন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশে ফিরে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে ১৭ মিনিটের বক্তব্যে যে কথাটি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। সুতরাং সকলেই বুঝতে চেষ্টা করুন এগুলো তার সেই পরিকল্পনার অংশ। আমরা এই সরকারের সাফল্য কামনা করি। এই সরকার আরও জনবান্ধব হয়ে উঠুক, জনগণের কল্যাণে তারা যুগান্তকারী একটা অবস্থান তৈরি করুক। এটা আমরা জনগণ আমাদের স্বার্থেই প্রত্যাশা করি। ধন্যবাদ।